বাংলাদেশ সহ ৭৫ দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, আওতার বাইরে পর্যটক ও শিক্ষার্থীরা। ভিসা ফি বকেয়া থাকলে প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মালদ্বীপ, দেশে ফেরত পাঠানোর হুমকি। এবং ইতালি আলবেনিয়া পরিকল্পনায় ইতিবাচক ইইউ আদালত, ঝুঁকিতে বাংলাদেশি সহ নিরাপদ দেশের তালিকায় থাকা অভিবাসীরা। দর্শক, আমি ফয়সাল মাহমুদ, স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসী সংবাদে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা ঝুঁকি ও মার্কিন সরকারের আর্থিক নির্ভরশীলতা কমানোই এর লক্ষ্য। তবে এই সিদ্ধান্তের আওতায় পড়ছে না পর্যটক, শিক্ষার্থী সহ অনভিবাসী ভিসা। দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। ঢাকায় মার্কিন দূতাবাস এক পোস্টে জানিয়েছে, এসব দেশের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি। এই বাস্তবতাকে সামনে রেখে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের উপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। এই কারণে ভিসা স্ক্রিনিং ও যাচাই প্রক্রিয়াও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম। আসমাতুলি, নিউজ 24। মালদ্বীপে আগামী ২রা মে থেকে শুরু হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অপারেশন কুরাঙ্গির তৃতীয় ধাপ। এই ধাপে ভিসা ফি পরিশোধ না করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে মালে। নিয়ম না মানলে নিজ দেশে ফেরত পাঠানোর হুমকিও দেয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপ থেকে ইমরান হোসেন তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের ২রা মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসীদের তথ্য হালনাগাদ করতে শুরু হয় বিশেষ অভিযান অপারেশন কুরাঙ্গি। শুরুতে যেখানে মাত্র ২৮.৯৭% অভিবাসী বৈধভাবে নিবন্ধিত ছিলেন, সেখানে ২ বছরের অভিযানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৬২%। সম্প্রতি সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান জানান, এখনও প্রায় ৩,০০০ অভিবাসী তাদের তথ্য জমা দেননি। আগামী ১ বছরের মধ্যে তাদেরও আইনের আওতায় আনা হবে। আমি একজন মালদ্বীপ প্রবাসী, আমি আমার ভিসা সবসময় সঠিকভাবে রাখি। এই এপ্রিলের মধ্যে ভিসা ফি আপডেট এবং পেমেন্ট না করা হবে। মালদ্বীপ সরকার কোনো কিছু না শুনে তারা সরাসরি বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠিয়ে দিবে। বর্তমান সরকার আমাদের প্রবাসীদের জন্য ৩০ তারিখের ভিতরে ভিসা ফি দাখিলের জন্য বলা হয়েছে। আপনারা যারা আছেন সবাই ভিসা ফি দাখিল। আগামী ২রা মে থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে ভিসা ফি বকেয়া এবং তথ্য না দেয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এমনকি আটক হলে সহজে ছাড় পাওয়ার সুযোগও থাকবে না। এই পরিস্থিতিতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সরকারকৃত নির্ধারিত ফি দেওয়া না থাকবে তাদেরকে মে মাসের ১ তারিখ থেকে ডিপোর্ট করবে। এখানে আপনাদের যে ই ভিসা দিয়েছে সরকার, ই ভিসার ভিতরে কিউআর কোড রয়েছে, তা আপনারা সবসময় কিউআর কোড স্ক্যান করে দেখবেন ভিসা ফি দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তো আপনারা আপনাদের মালিক কিংবা আপনাদের যে প্রতিষ্ঠানে আপনারা কাজ করেন সেখানকার লোকদেরকে বলবেন যে আপনাদের ভিসা দেখানোর নাই। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন প্রবাসী বাংলাদেশিরা, কারণ তাদের অনেকেই ফ্রি ভিসার নামে দালাল চক্রের খপ্পরে পড়ে নির্দিষ্ট স্পন্সর ছাড়া অন্য জায়গায় কাজ করছেন, যা মালদ্বীপের আইনে অবৈধ। এছাড়াও অনিবন্ধিত কর্মীর একটি বড় অংশ বাংলাদেশি, যাদের বায়োমেট্রিক তথ্য এখনো সংগ্রহে নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইতালি থেকে অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর পরিকল্পনায় ইতিবাচক মতামত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিচার বিভাগ। তবে চূড়ান্ত রায় এখনও বাকি। এটিকে ইতালি সরকারের অভিবাসন নীতির সাফল্য হিসেবে দেখছে জর্জিয়া মেলোনি। তবে এই প্রক্রিয়া চালু হলে ঝুঁকিতে পড়তে পারেন বাংলাদেশ সহ নিরাপদ দেশ হিসেবে বিবেচিত দেশগুলোর নাগরিকরা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের চাপ সামলাতে নতুন কৌশল নিয়েছে রোম। আলবেনিয়ার সঙ্গে চুক্তির আওতায় সমুদ্র থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের ইতালিতে না এনে পাঠানো হচ্ছে আলবেনিয়ার সেনজিন বন্দরে নির্মিত বিশেষ আটক কেন্দ্রে। সেখানে দ্রুত যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে কে আশ্রয় পাবে আর কে ফেরত যাবে নিজ দেশে। তবে এই প্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্নও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশ সহ নিরাপদ দেশ হিসেবে বিবেচিত দেশগুলোর নাগরিকদের উপর, কারণ তাদের আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি করে দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে ইতালির মেলোনি সরকার এটিকে তার কঠোর নীতির সাফল্য হিসেবে দেখছেন। চূড়ান্ত রায় ইতালির পক্ষে গেলে ইউরোপে থাকা অনেক বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে ইতালির মিলান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, রায় যদি ইতালি সরকারের পক্ষে যায় তবে বাংলাদেশিরা কি ধরনের ঝুঁকিতে পড়তে পারে? আমরা যেটি জানি যে ইতালির সরকার বা ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ক্ষমতা গ্রহণের আগ থেকেই কিন্তু তিনি কঠোর যারা বিশেষ করে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছে তাদের কিন্তু নিজ দেশে ফেরত পাঠানোর যে অনেকগুলো প্রক্রিয়া কিন্তু তারা নিয়েছিল, তারই ধারাবাহিকতায় আলবেনিয়াতে কিন্তু 2টি আশ্রয় কেন্দ্র নির্মাণ হয় এবং সেখানে কিন্তু বাংলাদেশ সহ নিরাপদ যে দেশগুলো আছে, অর্থাৎ যেসব দেশগুলোতে যুদ্ধ নেই সেসব দেশের নাগরিকদের পাঠানোর প্রক্রিয়া কিন্তু তারা চালু করেছিল। পরবর্তীতে ইতালি এবং ইউরোপের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন কিন্তু এর বিরুদ্ধে হচ্ছে আদালতে মামলা করে এবং মামলাতে কিন্তু সেই যে আলবেনিয়ার যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু সেই মামলাটি ইউরোপিয়ান ইউনিয়নের আদালতে গিয়ে সেটি পৌঁছে এবং সেখানে কিন্তু এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। যদি এই মামলার রায়টি ইতালি সরকারের পক্ষে আসে তাহলে কিন্তু ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বা বিশেষ করে সেনজেন কান্ট্রি দেশগুলোতে বাংলাদেশিদের আশ্রয় আবেদন খুবই কঠিন হয়ে যাবে, কেননা বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি এই দেশের নাম কিন্তু তারা ইতালি এবং ইউরোপ তালিকাভুক্ত করেছে যেসব দেশগুলোতে যুদ্ধ নেই এবং এসব দেশগুলো থেকে এখনো সেসব দেশগুলো থেকে দেশ ত্যাগের মতন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এতে কিন্তু আমরা সম্প্রতি দেখতেছি যে লিবিয়া এবং অন্যান্য দেশ হয়ে ট্রানজিট নিয়ে কিন্তু অনেক বাংলাদেশি বর্তমানে ইতালিতে প্রবেশ করছেন, বিশেষ করে ইতালি এবং পর্তুগালে প্রবেশ করতেছেন। এসব দেশে কিন্তু তারা আশ্রয় আবেদন করতেছেন এবং এই আশ্রয় আবেদনগুলো কিন্তু যদি ইতালি সরকারের পক্ষে রায় আসে তাহলে এটি খুবই কঠিন হয়ে যাবে। আমার কাছে এই ছিল সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিখোঁজ থাকার পর লিমনের দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে লিমনের রুমমেটকে। অন্যদিকে নাহিদা সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে প্রবাসী কমিউনিটিতে। দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজ শিক্ষার্থী জামিন লিমনের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। দেশটির গণমাধ্যম জানায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহাবশেষ শনাক্ত করা হয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি করেছিলেন। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবু গার্বিয়ারকে গ্রেফতার করেছে হিলসবরো কাউন্টি শরিফ কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস। অন্যদিকে নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টের মাধ্যমে বোনকে হারানোর খবর নিশ্চিত করেন তিনি। নাহিদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। 2 মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুরো বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 32,532 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। 2 জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। মক্কা হজ মিশন জানায় সরকারি ব্যবস্থাপনায় গেছেন 3,284 জন, সেই সাথে বেসরকারিভাবে গেছেন 29,248 জন।
এদিকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইট অবতরণ করেছে সৌদি আরবের মাটিতে। অন্যদিকে সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে আইটি ও মেডিকেল টিম। গণঅভ্যুত্থানের লাভা থেকে উঠে আসা দল এনসিপি নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে তারা। এখন বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিড়ছেন দলটিতে। যুবদলের বহিষ্কৃত নেতা থেকে শুরু করে ছাত্র রাজনীতিক, পুরনো ক্ষমতাসীন বলয়ের বাইরের মুখও যোগ দিচ্ছেন এনসিপিতে। প্রশ্ন উঠছে, এটা কি নতুন রাজনৈতিক জাগরণ নাকি পুরনো রাজনীতির নতুন আশ্রয়? বিস্তারিত জানাচ্ছেন রাশেদ রায়হান। রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করছে এনসিপি। বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের যোগদানে দলটির সাংগঠনিক বিস্তার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে রাজনৈতিক কৌতূহল। দলবদল নতুন কিছু নয়, কিন্তু এনসিপির ক্ষেত্রে প্রশ্নটা ভিন্ন। এটা কি আদর্শের সমাবেশ নাকি সুবিধাভিত্তিক পুনর্বিন্যাস? সমর্থকরা বলছেন চলছে এনসিপি বসন্ত। অতীতের রাজনৈতিক পরিচয় নয়, দেশপ্রেম আর স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দিচ্ছে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বার্তা, নিরপরাধ ছাত্রলীগের নেতাকর্মীরাও এনসিপিতে যোগ দিতে পারবেন। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। শুক্রবার বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার এনসিপিতে যোগ দেন। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, রেলের অনিয়ম বিরোধী আন্দোলনে আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি, যোগ দেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফিরসামিন হক ইকবালও। 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। এর আগে এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 44 নেতাও যোগ দেন এনসিপিতে। আমরা হয়তো এটা শুরু করলাম আজকে, যেহেতু অনেক বিশ্লেষকরা বলছেন যদি বহিষ্কৃতদের পুনর্বাসন কেন্দ্র হয়ে ওঠে এনসিপি, তাহলে দলটির গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলই তার সমর্থনের ভিত্তিটা সম্প্রসারিত করতে চায়। সেক্ষেত্রে এনসিপি তার সমর্থক ভিত্তিটা বৃদ্ধি করার জন্য যেন কোনো পুনর্বাসন কেন্দ্র না হয়ে ওঠে, তাকে ন্যাচারালি তার সমর্থনের ভিত্তিটাকে বৃদ্ধি করতে হবে। এটা যদি একটা পুনর্বাসন কেন্দ্র হয় তাহলে কিন্তু আলটিমেটলি তার যেটা গোল সেটা অর্জন হবে না। স্বল্প মেয়াদে জনসমর্থন ও সাংগঠনিক বিস্তারে এসব যোগদান কার্যকর হতে পারে, তবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে এনসিপিকে প্রমাণ করতে হবে অনেক কিছু। আপ বাংলাদেশে উনি হয়তো ভালো সংগঠক, কিন্তু উনি আপ বাংলাদেশে। ইসহাক সরকার সাহেব হয়তো ভালো সংগঠক, কিন্তু উনি বিএনপি। সো দলীয় হিসেবে যদি সংগঠনকে গুছাতে পারে এরকম একটা ক্যাপাসিটির উপরে হয়তো ওনারা জোর দিচ্ছেন, বা কার সাথে হচ্ছে অধিক ভালো সংখ্যক ভোটার বা নেতাকর্মী আছে সেটাকে জোর দিচ্ছেন। কিন্তু ওই যে যেটা বললাম যে এটার ট্রেড অফটা হচ্ছে যে আপনার পার্টির আসলে আইডেন্টিটিটা কি দাঁড়ান। অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই বার্তা দিচ্ছে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত। বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান, এটা কি নতুন রাজনৈতিক জাগরণ নাকি শুধুই সুবিধাভিত্তিক অবস্থার পরিবর্তন? বিশেষজ্ঞরা বলছেন এই প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে, আর সেখানে নির্ধারিত হবে দলটির প্রকৃত শক্তি। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। দেশ এবং জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বিএনপি সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়, জনগণের সেবক ভাবতে হবে। স্বচ্ছতা ও দ্রুততার পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা বিএম ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে নানা প্রশিক্ষণ দেয়া হয়। 1991 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিএম ফাউন্ডেশন। 3 দশকের বেশি সময় পর শনিবার সকালে ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। জানান, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। দক্ষ মানব সম্পদ তৈরিতে বিএমের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকার বিএমকে আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সহজীকরণে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহ তৈরি করে আধুনিক বিশ্বের উপযোগী করে সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন।
উন্নয়নের সফলতা প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলেন সরকার প্রধান। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সরকারি শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজাতে চায় বর্তমান সরকার। অনুষ্ঠান শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সময় কাটান স্কুলের খুদে শিক্ষার্থীদের সঙ্গে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, এমনটি মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের মাধ্যমে জন্ম হলেও তা অস্বীকার করছে বিএনপি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তারা। বিরোধী দলীয় নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। আয়োজনে সারা দেশ থেকে এসে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সরকারকে গণভোটের রায় মেনে নেয়ার দাবি জানান তারা। আমাদেরকে উনি বলছিল যে গণভোটে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, কিন্তু উনি এখন বর্তমানে আমাদের সঙ্গে প্রতারণা করতেছে। আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি, আমরা রাজপথে নামলে এটা ভাববো না যে কয়জন মরবো, তবে আপনারা পালাইতে জায়গা পাবেন না। তারা আমাদেরকে সেই ফ্যাসিস্ট হাসিনার সেই শাসনের দিকে নিয়ে যেতে যাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন 11 দলের নেতারা। বলেন, বিএনপি সুবিধাবাদী ও দ্বিচারিতা রাজনীতি করছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংস্কার কাজে পদে পদে বাধা দিচ্ছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দেওয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া। আমরা সেটার জন্য রাজপথে আছি, সংসদে আছি। ফ্যাসিবাদের পথেই যাত্রা শুরু করেছে বিএনপি, মন্তব্য করেন জামায়াত আমির। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। চব্বিশের অভ্যুত্থানের তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।